আসসালামু আলাইকুম, সবাইকে এআই ম্যাথ একাডেমিতে স্বাগত। আজকে আমরা একটি অতীব গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছিল জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার আছে বলেই আমরা একে অপরের সাথে ফোনে কথা বলতে পারি। কমপ্লেক্স নাম্বার আছে বলেই আমি আপনার সঙ্গে কথা বলতেছি, আপনি আমাকে দেখতে পাচ্ছেন। কমপ্লেক্স নাম্বার আছে বলেই আমরা বিভিন্ন ভিডিও গেমস, ফ্রি ফায়ার, পাবজি যেগুলোই বলেন না কেন সবগুলোই সম্ভব হয়েছে কমপ্লেক্স নাম্বারের জন্য। আমি আপনাকে এটি বোঝাতে চাচ্ছি কি কমপ্লেক্স নাম্বার আমাদের লাইফে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা আমি আপনাদের সামনে অতীব সহজ, সরল ও সাবলীল ভাষায় উপস্থাপন করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো কমপ্লেক্স নাম্বারে দেখেন একটি গুরুত্বপূর্ণ শব্দ, সেটি হচ্ছে সংখ্যা। এখন সংখ্যাকে আমরা জানি দুইটি অংশে ভাগ করা যায়। একটা ছিল বাস্তব সংখ্যা আর আরেকটি হচ্ছিল অবাস্তব সংখ্যা। অর্থাৎ পৃথিবীতে যত রকমেরই সংখ্যা আছে না কেন সবগুলোরই দুটি অংশ, একটি বাস্তব, একটি অবাস্তব। এখানে ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে কি যে সকল সংখ্যা বাস্তব সেগুলো যদি আমরা বুঝি, বাদ বাকি সকলগুলোই কি হবে? অবাস্তব। অর্থাৎ যেগুলো বাস্তব নয় সেগুলোই অবাস্তব। তাহলে আমাদের ভালো করে বুঝতে হবে আসলে বাস্তব সংখ্যা কোনগুলো, কিভাবে বুঝবো কি এগুলো বাস্তব সংখ্যা। কথা কি ক্লিয়ার? ওকে, আমরা দেখেন বাস্তব সংখ্যা বোঝার জন্য একটি বড় বৈশিষ্ট্য আছে বা গুরুত্ব আছে। সেটি হচ্ছিল বাস্তব সংখ্যার বর্গ কখনো নেগেটিভ হবে না। অর্থাৎ বাস্তব সংখ্যার বর্গ কখনো ঋণাত্মক হবে না, সর্বদাই ধনাত্মক হবে। তাহলে বাস্তব সংখ্যার বর্গ সর্বদা ধনাত্মক হবে। তো অ্যাজ এক্সাম্পল আপনাদের বলা যায় বা বোঝানো যায়, যদি আপনাকে বলি -2 হোল স্কোয়ার ইকুয়াল টু কত, আসবে এখানে 4, বাট ঋণাত্মক না। আপনাকে যদি বলি কি স্কোয়ার রুট 2 হোল স্কোয়ার ইকুয়াল টু কত আসবে 2, বাট ঋণাত্মক না। অথবা বলা যায় -3 ডিভাইডেড বাই 4 হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে 9/16, বাট ঋণাত্মক না। তার মানে যে সকল সংখ্যার বর্গ করে ঋণাত্মক হবে না ওই সবগুলোই বাস্তব। আর যদি এমন কোনো সংখ্যা আমরা পাই যেগুলোর বর্গ করলে, বর্গ যদি করি ঋণাত্মক হয়, তাহলে সেগুলো অবাস্তব সংখ্যা হবে। গণিতে এমন অনেক ইকুয়েশন আছে যেগুলোর বর্গ করে আমরা নেগেটিভ পাই। কথা ক্লিয়ার? এমন কিছু ইকুয়েশন আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করি। যেমন আমরা লিখতে পারি x² + 1 = 0, অথবা x² + 4 = 0, অথবা x² - 2x + 3 = 0। এই ইকুয়েশনগুলো সলভ করলে দেখা যায় কি এমন কিছু সংখ্যা আছে যাদের বর্গ নেগেটিভ আসে। x² + 1 = 0, এখান থেকে লিখতে পারি x² - অর্থাৎ x এমন একটি সংখ্যা যার বর্গ নেগেটিভ এসছে, অতএব এটিকে আমরা বলতে পারি অবাস্তব সংখ্যা। অথবা এটাকে আরো সুন্দরভাবে লেখা যায় x √−1। তাহলে এটা আমাদের কি সংখ্যা আসবে? ঋণাত্মক, অর্থাৎ অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। এখান থেকে এর আরো একটি সুন্দর বৈশিষ্ট্য লেখা যায়, আমরা সহজেই বলতে পারি যে ঋণাত্মক সংখ্যার বর্গমূলই অবাস্তব সংখ্যা। আবারও বলি, ঋণাত্মক সংখ্যার বর্গমূলে অবাস্তব সংখ্যা। এখানে আপনারা লিখে নেন নোট করে কি ঋণাত্মক সংখ্যার বর্গমূল অবাস্তব সংখ্যা। অ্যাজ এক্সাম্পল এখানে বলা যায়, আপনাদের যদি জিজ্ঞাসা করি বা বলি বলেন তো √−2 এটা কেমন সংখ্যা, আপনি বলবেন অবাস্তব সংখ্যা। আবার যদি আপনাকে বলি বলেন তো √−4 এটি কেমন সংখ্যা, আপনি বলবেন অবাস্তব সংখ্যা। আপনাকে বললাম বলেন তো
√8 এটি কেমন সংখ্যা? অবাস্তব সংখ্যা, অর্থাৎ ঋণাত্মক সংখ্যার বর্গমূলে অবাস্তব সংখ্যা হবে। আবার এটাকে এভাবেও বলা যায়, যদি আপনাকে বলি √2 হোল স্কয়ার ইকুয়াল টু কত? -2। দেখেন এই সংখ্যাটির বর্গ করলেও সেটি কি আসে? নেগেটিভ আসে। কথা কি ক্লিয়ার? আমরা তাহলে দুইটি ভাবে জিনিসটাকে বলতে পারি কি, যে সকল সংখ্যার বর্গ ঋণাত্মক সেই সকল সংখ্যাগুলোই অবাস্তব সংখ্যা, অথবা আমরা বলতে পারি কি ঋণাত্মক সংখ্যার বর্গমূলে অবাস্তব সংখ্যা। এইখানে দেখেন x √1 আছে, এটিকে 1777 সালে গণিতবিদ অয়লার এটিকে প্রকাশ করেন আই দ্বারা। কি দ্বারা? আই দ্বারা। এখন প্রশ্ন হচ্ছিল আই আসলে কি? আই একটি অপারেটর, আই একটি অপারেটর যা কাল্পনিক সংখ্যার একক। তাহলে আই কি বললাম বলেন তো? একটি অপারেটর যা কাল্পনিক সংখ্যার একক। এখন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় অবাস্তব সংখ্যার একক কি? আই। আইটি হচ্ছে অবাস্তব সংখ্যার একক, যেটি সমান আমরা জানি √1। এখন প্রশ্ন জাগে এখানে কি, হোয়াট ইজ অপারেটর? এই অপারেটর শব্দটা এখানে গুরুত্বপূর্ণ। অপারেটর কি সেটা আমাদের বোঝা গুরুত্বপূর্ণ। অপারেটরের দুইটি অর্থ আছে, একটি শাব্দিক অর্থ, একটি গাণিতিক অর্থ। শাব্দিক অর্থ এরূপ বোঝানো হয় কি, আমরা মাঝে মধ্যেই বলি কি সে একজন কম্পিউটার অপারেটর, অর্থাৎ সে একজন কম্পিউটার চালায় বা চালক, এই জন্য আমরা তাকে অপারেটর বলি, অর্থাৎ চালক বা চালানো। আর গাণিতিক অর্থ এরূপ বোঝানো হয় কি যার নিজস্ব মান নাই, কিন্তু কোনো কিছুর পূর্বে বা পরে বসে মানের পরিবর্তন করে দেয়, সেটি অপারেটর। আমি আবারও রিপিট করতেছি, অপারেটর এমন বিষয় যার নিজস্ব কোনো মান নাই, কিন্তু কোনো কিছুর পূর্বে বা পরে বসে মানের পরিবর্তন করে দেয়, সেটি অপারেটর। অ্যাজ এ এক্সাম্পল আপনাকে বলা যায়, যদি আপনাকে জিজ্ঞাসা করি বলেন তো প্লাস এর ভ্যালু কত, আপনি বলবেন এর কোনো ভ্যালু নেই, অথবা এর কোনো মান নেই। এখন আপনাকে বলা হলো 1, কিছুটা স্পেস রেখে 1 দিলাম, দিয়ে আপনাকে বললাম ইকুয়াল টু কত, আপনি এখনো বলবেন এটা কোনো মিনিং বহন করে না, এর কোনো অর্থ নেই। বাট এই প্লাসটাকে এই মাঝখানে যদি বসাই দিই, দিয়ে আপনাকে জিজ্ঞাসা করি বলেন তো এখন কত, আপনি সহজেই বলবেন এটি 2। আশ্চর্য বিষয় দেখেন, একটু আগে আপনি বললেন এই প্লাসের কোনো ভ্যালু নাই, অথচ মাঝখানে বসাই দিতেই আপনি বলে দিচ্ছেন এর ভ্যালু 2। তাহলে এই এমন একটি অপারেটর কি যে সবগুলোকে এক জায়গাতে গ্যাদারিং করে নিতে চায়। অনুরূপভাবে আরও আপনাকে বলা যায় বা বোঝানো যায়, যদি আপনাকে বলি SIN সাইন, এর ভ্যালু কত বলেন তো, এর কোনো ভ্যালু নেই, কিন্তু এটা যদি আমরা ডিগ্রির সামনে বসায় দিই, 30 ডিগ্রির সামনে বসায় দিই, সঙ্গে সঙ্গে সে ভ্যালু দেবে কত? সাইন 30 ডিগ্রির ভ্যালু হাফ। বাপ রে বাপ, দেখেন সে একটি ভ্যালু দিয়ে দিয়েছে, বাট শুধুমাত্র সাইনের ভ্যালু ছিল না। তাহলে সাইন একটি কি? অপারেটর। ইংরেজিতে একটি শব্দ আছে কি, SIN, সিন, সিন মানে পাপ। তাহলে বলেন তো 30 ডিগ্রির পাপ কত? হাফ। এখন এই অপারেটর যে বললাম কি আরেকটি অপারেটর, এক একটি অপারেটরের এক এক রকম কাজ। যেমন যোগের ছিল সব কিছুকে সে গ্যাদারিং করে নেয়, সব কিছুকে সে কাছে টেনে নেয়। সাইন একটি অপারেটর ছিল যে ডিগ্রিকে মানে কনভার্ট করে দিতে পারে। তো আইও এমন একটি অপারেটর, তার কাজ হচ্ছে হলো আই দ্বারা কোনো অবজেক্টকে গুণ করা হলে সেটি ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে। তাহলে আই একটি এমন অপারেটর, আই দ্বারা যদি আপনি কোনো অবজেক্টকে গুণ দেন সেটি কি হবে?
ঘড়ির কাঁটার বিপরীত দিকে 90 ডিগ্রি ঘুরে যাবে। মনে করেন আপনি আমাকে আই দ্বারা গুণ দিয়েছেন, আমি চাই আর না চাই আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাকে ঘুরে যেতে বাধ্য। কথা কি বুঝেছেন? তাহলে আই এমন একটি অপারেটর যেটি দ্বারা কাউকে গুণ দিলে সেটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। ওকে, আমরা আই নিয়ে আরও কথা বলবো, কি আয়ের আমরা পাওয়ার বা ঘাত বের করব, আয়ের যতই পাওয়ার হোক কিভাবে সেগুলোর ভ্যালু বের করতে হবে সেটি আমরা এখন দেখব। অর্থাৎ আয়ের ঘাত বা পাওয়ার আমরা জানি আই ইকুয়াল টু রুট ওভার -1, আই স্কোয়ার ইকুয়াল টু -1, আই কিউব ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আই ইকুয়াল টু আই স্কোয়ার মানে -1 ইন্টু আই ইকুয়াল টু -i, অর্থাৎ আই কিউব মানে আমরা সরাসরি -i এটা বলতে পারি। আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আমরা লিখতে পারি আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার ইকুয়াল টু -1 ইন্টু -1 ইকুয়াল টু 1, অর্থাৎ আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আমরা সরাসরি 1 বলতে পারি। অনুরূপভাবে আপনাকে আরও দেখাই আই টু দি পাওয়ার 5 ইকুয়াল টু আমরা লিখতে পারি আই টু দি পাওয়ার 4 ইন্টু আই ইকুয়াল টু 1 ইন্টু আই ইকুয়াল টু আই, অর্থাৎ আই টু দি পাওয়ার 5 ইকুয়াল টু আমরা সরাসরি আই লিখতে পারবো। আবার আই টু দি পাওয়ার 6 ইকুয়াল টু আমরা লিখতে পারি আই টু দি পাওয়ার 4 ইন্টু আই স্কোয়ার ইকুয়াল টু 1 ইন্টু -1 ইকুয়াল টু -1, অথবা আই টু দি পাওয়ার 7 ইকুয়াল টু আই টু দি পাওয়ার 4 ইন্টু আই কিউব, আই টু দি পাওয়ার 4 মানে 1, আই কিউব মানে -i, তাহলে -i হবে। আই টু দি পাওয়ার 8 ইকুয়াল টু আই টু দি পাওয়ার 4 ইন্টু আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 ইন্টু 1 ইকুয়াল টু 1। তার মানে এখানে আপনাকে আমি বুঝাতে চাচ্ছি কি দেখেন আয়ের পাওয়ার 1 থেকে 4 পর্যন্ত যে ভ্যালুগুলো আছে এরপরে অনুরূপভাবে যদি পাওয়ার বৃদ্ধি করা হয় সে পূর্বের ভ্যালুগুলোই রিপিট করে। এখন প্রশ্ন হচ্ছিল আপনাকে যদি আয়ের পাওয়ার এভাবে না দিয়ে বড় বড় সংখ্যা দেওয়া হয়, যেমন আপনাকে বললাম আই টু দি পাওয়ার 13 আছে, তাহলে কি করব? তাহলে এভাবে কি লেখা যায়, এটা আই টু দি পাওয়ার 4 ইন্টু আই টু দি পাওয়ার 4 ইন্টু আই টু দি পাওয়ার 4 ইন্টু আই। তার মানে এখান থেকে এই আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু 1, এটার ভ্যালু 1, আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু 1 ইন্টু আই ইকুয়াল টু কত আসবে? আই। এখন এটা দিলাম বলে দেখেন তাও এটা সহজ হয়েছে, বাট আরো বড় ডিজিট যদি দিই আপনাকে কি 30 মানে ওখানে 3 দিলাম আই টু দি পাওয়ার 33, বারবার কি আই টু দি পাওয়ার 4 এভাবে লিখতে থাকবো না, এরও একটা সহজ কোয়ালিটি অথবা সহজ উপায় আছে। কিভাবে দেখেন এই যে 13 আছে এটাকে একটা কাজ করবেন আপনি, সেটি হচ্ছিল এই 13কে আপনি 4 দ্বারা ভাগ করে দিবেন, যা অবশিষ্ট থাকবে সেটাই আয়ের পার হবে। এই 13কে যদি আপনি 4 দ্বারা ভাগ করেন 3 4 12, ভাগশেষ কত বা অবশিষ্ট কত? 1, সেটি আয়ের পাওয়ার, সেটি এখানে আনসার। কথা ক্লিয়ার? আসলে এটি আসে কিভাবে দেখেন আপনাকে বলি কি আই টু দি পাওয়ার 13 ইকুয়াল টু আপনি এটাকে লিখতে পারবেন আই টু দি পাওয়ার 12 প্লাস 1, তখন এই আই টু দি পাওয়ার 12 এ কথার মানেই সে 1 দিবে, কারণ এটা 4 দ্বারা বিভাজ্য। আর এই যে অবশিষ্ট 1 ছিল এটি তার পাওয়ার হয়ে যাবে। অনুরূপভাবে এটা দেখেন 33 দেওয়া আছে, তাহলে আপনি এটাকে কি করবেন আই টু দি পাওয়ার 32 4 32 প্লাস 1 অতি বেড়ে সমান আই। কথা ক্লিয়ার? তাহলে আপনি এক কথায় এটাকে 4 দ্বারা ভাগ করবেন, যা অবশিষ্ট থাকবে সেটি আই হবে, সেটি আয়ের পাওয়ার হয়ে যাবে। এটাকে সুন্দরভাবে সূত্র আকারে উপস্থাপন করা যায়। দেখেন আমরা এখান থেকে লিখতে পারি আই টু দি পাওয়ার 4n ইকুয়াল টু 1, 4 দ্বারা বিভাজ্য হলে তার ভ্যালু কত দেবে? 1 দেবে। তারপরে আই টু দি পাওয়ার 4n প্লাস 1 ভাগশেষ 1 থাকলে সেটা আনসার দেবে আই। তারপর হচ্ছিল আই টু দি পাওয়ার 4n প্লাস 2 ইকুয়াল টু কত আসবে? আই স্কোয়ার মানে -1। এখন যদি আপনাকে বলি আই টু দি পাওয়ার 4n প্লাস 3 ভাগশেষ 3, এ কথার মানে আই কিউব মানে -i। এই বিষয়টি আপনি মনে রাখবেন, আপনার কাজে দিবে এমসিকিউ এর জন্য। কথা ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা বাসায় যে কাজটি করবেন কি আই টু দি পাওয়ার আপনি বের করবেন হচ্ছিল 44। কথা ক্লিয়ার? মনে করেন আয়ের পাওয়ার আমি দিয়েছি অনেক বড় একটি ডিজিট, আপনাদের ফোন নাম্বার মনে করেন ফোন নাম্বারটা ছিল 01375627934 দিলাম, অনেক বড় একটা নাম্বার। এটাকেও 4 দ্বারা ভাগ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন।
হয়তো বা 2-3 মিনিট লেগে যাবে। একটা এমসিকিউ করবেন, এত সময় দেওয়া কি সম্ভব? দ্রুত করতে হবে। তাহলে এত বড় সংখ্যা থাকলে আমরা কি করব সেটা আমাদের জানতে হবে। 4 অথবা 4 এমন একটি সংখ্যা, তার সুন্দর প্রপার্টিজ আছে ভাগ করার জন্য। মনে রাখবেন, এই যত বড়ই সংখ্যা হোক না কেন, সেটি যদি 4 দ্বারা ভাগ করতে যান, শেষের যে 2টি ডিজিট আছে সেটিকে লক্ষ্য করবেন। এই শেষের 2টি ডিজিট যদি 4 দ্বারা ভাগ হয়, তাহলে পুরো সংখ্যাটাই 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আর এই শেষের 2টি ডিজিটকে ভাগ করে ভাগশেষ যত থাকবে, পুরো সংখ্যাটাকেই ভাগ করলে ভাগশেষ তত হবে। অতএব আমরা এখানে একটা কাজ করতে পারি, মন থেকে প্রাণ খুলে এর সামনে যতগুলো ডিজিট আছে সবগুলো ক্লিন করে দেন, শুধুমাত্র এই দুটো নিয়ে কাজ করেন। যা আনসার হবে সেটাই সঠিক আনসার হবে পুরো সংখ্যাটারই। ওকে, এখান থেকে দেখেন i⁻34 আছে শেষের 2টা ডিজিট। তাহলে এটাকে 4 দ্বারা ভাগ করলে কত আসবে? 4 আসছে 32, আর আছে কত? 33, 34 মানে 2। তাহলে i² মানে কত আসবে? -1। এটার আনসার হবে -1। কথা ক্লিয়ার? আশা করি আপনারা এটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন বা ফিল করতে পেরেছেন। এখন আমরা দেখব i এর সিরিজ। প্রশ্নগুলো কেমন হবে দেখেন, আপনাকে দেখাই কি এখানে দেওয়া আছে i প্লাস i² প্লাস i³ প্লাস i⁴ প্লাস ডট 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 প্লাস i⁻100। আরেকটি প্রশ্ন দিলাম i প্লাস i² প্লাস i³ প্লাস i⁴ প্লাস i⁵ প্লাস ডট 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 প্লাস i⁻103। ওকে, আরও কিছু প্রশ্ন দিয়ে আপনাকে কি দিলাম এখানে i⁻10 প্লাস i⁻11 প্লাস i⁻12 প্লাস ডট 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 প্লাস i⁻50। এখন এগুলো থাকলে আপনি কিভাবে সলভ করবেন সেটি গুরুত্বপূর্ণ বিষয়। কি এখানে দেখেন, যদি আমি নর্মালি সলভ করতে যাই কি i মানে i² এভাবে 100টা পদ করতে গেলে অনেক অনেক সময়ের প্রয়োজন। তো আমরা ছোট্ট ছোট্ট লজিকগুলো থেকে বড় বড় জিনিস কিভাবে সলভ করতে হয় সেগুলো একটু বের করার চেষ্টা করি। দেখেন, আমরা এখান থেকে লিখতে পারি কি i প্লাস i² প্লাস i³ প্লাস i⁴ প্লাস i⁵ প্লাস i�6 প্লাস i�7 প্লাস i�8। আপনাকে আমি এই জিনিসটা নিয়ে দেখাচ্ছি। আমি চাইলে 4টে নিয়েও দেখাতে পারতাম, বাট একটু বড় করে নিয়ে আপনাকে এটা আরো ভালো করে ফিল করানোর জন্য, বোঝানোর জন্য আমি ক্রমানুসারে i এর পাওয়ার 8 পর্যন্ত নিয়েছি। দেখি এগুলো ফলাফলটা আসলে কি আসে। i মানে এখান থেকে আপনি লিখতে পারেন i² মানে আপনি লিখতে পারেন -1, i³ মানে আপনি লিখতে পারবেন -i, i⁴ মানে আপনি লিখতে পারেন +1। ঠিক আছে না? তাহলে দেখেন, এই 4টে পদ যদি আমি যোগ করে দিই, এর ফলাফল আসলে কি আসবে আমি দেখতে চাই। তাহলে +i -i এখানে কাটে, -1 +1 কাটে, বাদ বাকি থাকে মাঠে। মাঠে কি থাকে বলেন তো? এখানে 0 আছে। অনুরূপভাবে এখান থেকে দেখেন, এখানে আরো 4টা পদ, দেখি 4টা পদের ফলাফল কি আসে। i⁵ মানে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 1, তাহলে এখানে i হবে। i�6 মানে আপনি লিখতে পারবেন হচ্ছে -1, i�7 মানে আপনি লিখতে পারবেন -i, i⁸ মানে আপনি লিখতে পারবেন 1। আবারও দেখেন, এই 4টে পদ যোগ করলে +i -i কাটে, -1 +1 কাটে, বাদ বাকি থাকে মাঠে। মাঠে কি থাকে? 0। 0 + 0 = বড় 0। আপনাকে অ্যাকচুয়ালি আমি বোঝাতে চাই কি 4টি পদ i এর পাওয়ার যদি ক্রমিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা ভাগে ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে, তাহলে পরপর 4টি পদের সমষ্টি 0 হবে। তাহলে আপনাকে যত বড়ই সিরিজ দিক না কেন, তাহলে আপনাকে দেখতে হবে এখানে টোটাল কতটি পদ আছে। তাহলে দেখেন, প্রথম সিরিজে আমার টোটাল 100টি পদ আছে। এই পদকে আপনি যদি 4 দ্বারা ভাগ করেন কত আসবে? 4 × 5 = 100, কোনো ভাগশেষ নাই। তাহলে এটার আনসার হবে 0। কথা ক্লিয়ার? আশা করি আপনি খুব ভালো করে বুঝতে পেরেছেন। আরো দেখেন, দ্বিতীয় সিরিজে কি আছে কি দ্বিতীয় সিরিজে টোটাল পদ সংখ্যা আছে 103টি। তাহলে এখন আপনি কি করবেন? এটাকে যদি আপনি 4 দ্বারা ভাগ করেন, তার ভাগশেষ থাকবে 3। তার মানে এই 3টা পদ, মনে করেন এরূপ যদি হয়, আপনি যে কাজ করবেন কি প্রথম 3টা পদ ব্যতীত
বাকি সবগুলো ক্লিন করে দেবেন, কারণ ওদের সমষ্টি শূন্যই আসবে। তাহলে আপনি যে কাজ করবেন মন থেকে প্রাণ খুলে এগুলো ভ্যানিশ করে দিবেন। কথা ক্লিয়ার? আমরা ভ্যানিশ করে দিলাম বাদ বাকিগুলো। এখন এটার সলভ করলেই আনসার চলে আসবে। তো এখান থেকে দেখেন আমরা লিখতে পারি আই মানে এখান থেকে লেখা যায় আই স্কোয়ার মানে -1, আই কিউব মানে আই, তাহলে +i কাটে, বাদ বাকি থাকে মাঠে থাকে -1, এটি আনসার। আশা করি এখন আপনারা এটার আনসার দিতে পারবেন। তো এই জিনিসটাকে সুন্দরভাবে গুছায় লেখা যায়, সাজানো যায় কি এরূপ ভাবে যে i টু দি পাওয়ার n প্লাস i টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস i টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস i টু দি পাওয়ার n প্লাস 3 ইকুয়াল টু 0। অর্থাৎ i এর পাওয়ার 4টি ক্রমিক পদ এভাবে যুক্ত বা যোগ আকারে থাকলে তাদের সমষ্টি সর্বদা শূন্য হবে। কথা ক্লিয়ার? আশা করি আপনারা জটিল সংখ্যার বেসিক ক্লাস 1-এ আপনারা এটি সহজেই উপলব্ধি করতে পেরেছেন, কিভাবে আয়ের পাওয়ার আসলে এটাকে সলভ করব, কিভাবে আয়ের সিরিজ সহজে সলভ করা যাবে। পরবর্তী নেক্সট ক্লাস আলোচনা করা হবে জটিল সংখ্যার আদর্শ রূপ কি আছে, তাদের জ্যামিতিক আকৃতি আপনাকে দেখানো হবে, কিভাবে জ্যামিতিক চিত্রে প্রকাশ করা হবে এবং সেগুলোর আর্গুমেন্ট ও মডুলাস বের করে দেখানো হবে। পরবর্তী ক্লাসে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।